ওয়েলকাম টু ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে আমরা করব ক্লাস 8 এর মডেল কোশ্চেন নম্বর 4। চলো দেখো একের অঙ্কটা কি বলছে, দেখো একেরটা দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে। তাহলে দেখো এটা কি হবে তাহলে দেখো 5 টাকার শতকরা মানে কি, দেখো 2.25 বাই 5 ইন্টু 100। তাহলে এটা কি হবে 2.25। এখন একে আমরা 100 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের দশমিকটা উঠে যাচ্ছে, তাহলে 2.25। তাহলে দেখো 100 দিয়ে ভাগ করতে কত হচ্ছে 225 ইন্টু 225 বাই 100 ইন্টু 5 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 45%। নেক্সট অঙ্কটা চলো কি বলছে দেখি। 675কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। চলো এটা কিভাবে হবে দেখি। দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, 675কে লসাগু করতে হবে। তাহলে দেখো এটা 5 দিয়ে লসাগু যাচ্ছে, তাহলে 135। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, আবার 100 হচ্ছে, 5 দিয়ে গেলে আবার হচ্ছে 27, 3 দিয়ে গেলে 9, আবার 3 দিয়ে গেলে 3। তাহলে 675কে আমরা দেখো গুণ দিয়ে লিখতে পারি 5 গুণিতক 5 গুণিতক 3টে 3, দেখো 3টে 3। তাহলে এখান থেকে দেখো 5 স্কোয়ার ইন্টু 3 কিউব। তাহলে দেখো 5 দিয়ে যদি গুণ করি আমরা তবে এটা 5 কিউব হবে। তাহলে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা তবে হবে। তাহলে যদি আমরা আরেকটা 5 দিয়ে গুণ করি তবে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, তিনি একটা a, b বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব কত। তাহলে দেখো এটা কিভাবে হবে, তাহলে a, b বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব কত। দেখো আর এটা আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর আমাদের চেয়েছে যে a, b বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব কত। তাহলে দেখো a, b বিন্দুটি তাহলে কত হচ্ছে, আমরা এটাকে যদি b ধরি আর এটাকে যদি a ধরি, তাহলে এখানে হচ্ছে কত, এইখানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে এখানে হচ্ছে। তাহলে আমাদের বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব চেয়েছে, তাহলে x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব দেখো b একক। আচ্ছা চলো নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তাহলে দেখো 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, দেখো 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 101 ডিগ্রি সমান 79 ডিগ্রি। যেহেতু দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ বলে। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 101 ডিগ্রি বিয়োগ করলেই তাহলে দেখো পাচ্ছি 79 ডিগ্রি। তাহলে এটাই যে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 70 ডিগ্রি এবং এবি সমান এসি হলে কোণ এ এর মান কত। তাহলে কোণ এ এর মান চেয়েছে আর কোণ বি আমাদের কত বলেছে 70 ডিগ্রি, আর এবি সমান এসি। তাহলে দেখো এটা কিভাবে হবে, তাহলে এবি আর এসি হচ্ছে বি আর এসি সমান, এই দুটো সমান, তাহলে এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ বি এর মান আর কোণ সি এর মানও সমান হবে। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি, যেহেতু সমান বাহুর বিপরীত কোণ কি হয় সমান হয়, তাহলে এটা সমান বাহুর বিপরীত কোণ 70 ডিগ্রি হবে। আর তাহলে এখান থেকে কোণ এ এর মানটা কি হবে পাবো, দেখো 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি যোগী। তাহলে এখান থেকে এটা কত হবে দেখো 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে 40 ডিগ্রি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ এ হলে অপর কোণ দুটি কত হবে। অপর কোণ দুটি কি হবে, তাহলে দেখি এটা কিভাবে হবে। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি কোণ এ, তাই এবি সমান এসি, যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর তাহলে কোণ বি আর কোণ সি আমরা ধরে নেবো যে এক্স ডিগ্রি, কোণ বি আর হচ্ছে কোণ সি এই দুটোকে আমরা এক্স ডিগ্রি ধরে নেবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো ত্রিভুজ এবিসি তে কোণ বি যোগ কোণ সি যোগ কোণ এ, এই তিনটে কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। আর আমাদের কোণ বি আর কোণ সি কত এক্স ডিগ্রি প্লাস এ। তাহলে এখান থেকে 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এ, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। এখান থেকে এক্স ডিগ্রির মান আমরা কত পাবো 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে এখান থেকে এক্স ডিগ্রির মান পাচ্ছি আমরা কত 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2।
এখান থেকে x ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে অপর কোণ দুটি হবে কত, 90 ডিগ্রি মাইনাস a/2 সমান 90 ডিগ্রি মাইনাস a/2। দুটো কোণ চেয়েছে যেহেতু, তাহলে x ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস a/2 আর একটা 90 ডিগ্রি মাইনাস a/2। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট দেখো 2 এর দাগের একটা কি বলেছে, x প্লাস 1/x ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1, 1 প্লাস 1/x প্লাস 2 ইন্টু 1 প্লাস 1/x প্লাস 3 এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো x প্লাস 1/x ইন্টু 1 প্লাস 1/x x প্লাস 1 ইন্টু 1 প্লাস 1/x প্লাস 2 ইন্টু 1 প্লাস 1/x প্লাস 3, এটা কিভাবে হবে দেখো। এর প্রতিটাকে আমরা ভগ্নাংশের যোগ করে নেবো। দেখো নিচে x লসাগু, উপরে x প্লাস 1। আবার এটাও দেখো x প্লাস 1 x প্লাস 1 প্লাস 1 ওপরে, এর নিচে x প্লাস 2 লসাগু, উপরে x প্লাস 2 প্লাস 1। এটাও একই হবে x প্লাস 3 লসাগু, এখানে এটা x প্লাস 3 প্লাস 1। আবার দেখো এখানে এটা করতে কি হচ্ছে, এই x প্লাস 1 এর সাথে এই দিকের x প্লাস 1 কেটে যাচ্ছে। আবার এটা দেখো x প্লাস 2 হয়ে যাবে, এখানে x প্লাস 2 প্লাস 1 প্লাস 1 x প্লাস 2। এখান থেকে এই দিকে দেখো এটা যেহেতু x প্লাস 2 হয়ে গেল, আবার এখানেও দেখো x প্লাস 2, তাহলে এইটার সাথে আবার এটা কেটে যাবে। আবার দেখো এটা x প্লাস 4, তাহলে x প্লাস 4 এর সাথে এদিকে কাটার কিছু নেই আমাদের, তাহলে x প্লাস 3 আছে, x প্লাস 3 এইদিকে কেটে যাবে। তাহলে আমাদের কত থাকবে দেখো, x প্লাস 4 বাই x। তাহলে এখান থেকে x প্লাস 4 বাই x, তাহলে এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 প্লাস 4 বাই x। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, x মাইনাস 3 সমান 1/x হলে 3x বাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। x মাইনাস 3 সমান কত, 1/x। তাহলে এখান থেকে দেখো x কোনাকুনি যদি গুণ করি, x ইন্টু x মাইনাস 3 সমান কত, 1। এখান থেকে xটাকে যদি ভিতরে গুণ করে দিই তাহলে হবে x স্কোয়ার মাইনাস 3x সমান 1। আবার এখান থেকে দেখো এইটা x স্কোয়ার, এই 1টাকে দিকে আনলে মাইনাস 1 সমান এখানে হচ্ছে 3x, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এবার দেখো এখানে কি হবে, 3x বাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, এটা তাহলে সমান কত হবে, 3x বাই x স্কোয়ার মাইনাস x, 3x বাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো 3x বাই 3x মাইনাস x, এখানে দেখো x স্কোয়ার মাইনাস 1 এর মান কত, 3x। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 1 এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে 3x, তাহলে 3x মাইনাস x আর উপরে আমাদের 3x, তাহলে নিচে 3x মাইনাস x হলে কত হবে, 2x। এখান থেকে x আর x কেটে গেলে 3/2। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট দেখো 2 এর দাগে 3 এরটা, a একটি কাজ 6 দিনে করতে পারে, b ওই কাজটি 7 দিনে করে, তাদের একদিনে করা কাজের অনুপাত পূর্ণ সংখ্যায় লেখো। এটা কিভাবে হবে দেখি। দেখো আমরা ধরে নেব কি, ধরি মোট কাজ 1 অংশ, তাহলে a 6 দিনে করে 1 অংশ, তাহলে a 1 দিনে কত করবে, 1/6 অংশ। আবার b 7 দিনে করে 1 অংশ, b তাহলে 1 দিনে করবে কত, 1/7 অংশ। আর আমাদের কি চেয়েছে, a ও b এর 1 দিনের করা কাজের অনুপাত, তাহলে a is to b তাহলে কত, 1/6 is to 1/7। তাহলে এটাকে যদি আমরা ভাজিতক দিয়ে লিখি, 1/6 বাই 1/7, তাহলে 1/6 ইন্টু 7 1 হয়ে গুণে উল্টে যাবে উপরে, তাহলে এখান থেকে আমাদের কথা হলো 7/6। তাহলে আমাদের হচ্ছে 7:6, a ও b একদিনে করা কাজের অনুপাত কত, 7:6। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 4 একটি ঘড়িতে 5টার সময় 5টা ঘন্টা বাজতে সময় লাগে কত, 8 সেকেন্ড। তাহলে 9টার সময় 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। দেখো 5টার সময় যেহেতু একটি ঘন্টা পড়ছে, তারপরে তাহলে 5 - 1 পরবর্তী ঘন্টা তাহলে 4 বার বাজবে, তাহলে 4 বার বাজতে সময় লাগবে কত, 8 সেকেন্ড। যেহেতু প্রথম ঘন্টা বাজতে সময় লাগছে না, পরবর্তী 4 বার বাজতে সময় লাগছে কত, 8 সেকেন্ড। তাহলে একবার বাজতে সময় লাগবে কত, 8 × 4, তাহলে সমান কত, এটা যদি কাটাকাটি করি 2 সেকেন্ড। আবার এখান থেকে দেখো 9 বার বাজতে সময় লাগছে, আমাদের বলা আছে যে 9 বার বাজতে মানে কত সময় লাগবে এটা আমাদের চেয়েছে। তাহলে দেখো 9 বার যদি বাজে তাহলে প্রথম ঘন্টা বাজতে কোনো সময় লাগবে না, প্রথমবার বাজতে। দ্বিতীয় তাহলে প্রথমবার তাহলে বাদ হয়ে গেলে আমাদের কত, 8 বার বাজতে সময় লাগবে কত, তাহলে হচ্ছে
8 × 2 তাহলে হচ্ছে দেখো 16 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, 2 সেমি 3 সেমি ও 5 সেমি রেখা অংশ তিনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো এটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, কারণ কি বাকি দুটি হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুটি বাকি দুটো বাহুর যোগফলের চেয়ে ছোট হতে হবে, তবেই আমরা কি ত্রিভুজ আঁকতে পারবো। কিন্তু এইখানে আমাদের কত দেওয়া ছিল দেখো, এইখানে আমাদের দেওয়া ছিল 2 সেমি 3 সেমি ও 5 সেমি। তাহলে আমরা যদি 3 সেমি আর 2 সেমি যোগ করি, দেখো এটা আমাদের 5 সেমির সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না, 5 সেমির চেয়ে বেশি হলেই তবেই আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তো চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত। তাহলে দেখো আমাদের অন্তঃকোণের মান দেওয়া আছে 144 ডিগ্রি। তাহলে যেহেতু অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান কত 36 ডিগ্রি। আর বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করতে হয়। দেখো বহিঃকোণ এখানে কত আছে 36 ডিগ্রি, তাহলে আমাদের বাহুর সংখ্যা কত হবে 10টি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, 3 দাগের 1টা। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 85% বাংলায়, 70% গণিতে এবং 65% উভয় বিষয়ে পাস করেছে। যদি পরীক্ষার্থীর সংখ্যা 120 জন হয়, তবে শুধু বাংলায় ও শুধু গণিতে কতজন পাস করেছে তা নির্ণয় করো। তাহলে দেখো বাংলায় পাস করেছে কত 85%, তাহলে শুধু বাংলায় পাস করেছে বের করতে গেলে কি করতে হবে, তাহলে হচ্ছে মোট বাংলায় পাস মাইনাস উভয় বিষয়ে যারা পাস করেছে তাদেরকে তাহলে বিয়োগ করলে তাহলে এটা আমাদের পাবো দেখো 20%। তাহলে গণিতে পাস করেছে কত 70%, শুধু গণিতে পাস করেছে বের করতে গেলে কি করতে হবে, গণিতে পাস করা স্টুডেন্টদের থেকে শুধু হচ্ছে উভয় বিষয়ে পাস করা স্টুডেন্টকে বাদ দিলেই তাহলে পেয়ে যাবো পার্সেন্টেজ 5%। তাহলে দেখো শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, দেখো তাহলে 20/100 ইন্টু 120, যেহেতু 20% শুধু বাংলায় আমাদের এটা পার্সেন্টেজ, তাহলে 20/100 আর 120 জনের মধ্যে ইন্টু 120, তাহলে এখান থেকে কাটাকাটি করে কত হবে দেখো 24 জন। আবার শুধু অঙ্কে পাস করেছে বের করতে গেলে কি করতে হবে, তাহলে দেখো এটা 5% জন, তাহলে 5/100 ইন্টু 120 জনের মধ্যে, তাহলে এটা কাটাকাটি করলে দেখো কত হবে 6 জন। তাহলে শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা 24 জন, আর শুধু গণিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কতজন 6 জন। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগ হার কত হবে 8/8+3, তাহলে সমান 8/11। আর প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগ হারটা কত হবে 3/8+3, তাহলে 3/11। আবার দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগ হার কত হবে দেখো 15/15+7 সমান কত 15/22। আবার দ্বিতীয় প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগ হার কত হবে 7/15+7 সমান 7/22। তাহলে আমরা কি ধরে নেবো, ধরি প্রথম প্রকার পিতল 5x কিগ্রা ও দ্বিতীয় প্রকার পিতল 2x কিগ্রা মেশানো হয়েছে, এটা আমরা ধরে নেবো। তাহলে তারপরে দেখো এখন কি 5x কিগ্রাতে তামার পরিমাণটা আমরা বের করব। 5x এ তামার হচ্ছে 5x কিগ্রাতে তামার দেখো তামার ভাগাহারটা কত আছে 8/11, তাহলে এখান থেকে ভাগাহার থেকে 5x ইন্টু 8/11 সমান 40x/11 কিগ্রা। আবার 5x কিগ্রাতে 10 এর পরিমাণ, তাহলে 5x দিয়ে আবার 3/11টাকে ভাগ করে গুণ করে দেবো, দিলে পরে এটা আমাদের কত হবে 15x/11 কিগ্রা। আবার দেখো 2x কিগ্রাতে তামার পরিমাণ, দেখো এখানে কি হবে, তাহলে 2x ইন্টু 15/22, তাহলে 15x/11 কিগ্রা। আবার একই হবে দেখো 2x কিগ্রাতে 10 পরিমাণ, এটা আবার 10 ভাগ হার দিয়ে হচ্ছে গুণ করে দিলেই 7x/11 কিগ্রা।
তাহলে মোট তামা কত হবে দেখো, মোট তামা হচ্ছে 40x/11, যেহেতু হচ্ছে দেখো 5x কিগ্রাতে তামার পরিমাণ সরি দেখো 5x কিগ্রাতে তামার পরিমাণ কত, 40x/11 কিগ্রা, আর 2x কিগ্রাতে তামার পরিমাণ 15x/11 কিগ্রা। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে মোট তামার পরিমাণ বেরিয়ে যাবে। তখন 40x/11 প্লাস 15x/11 সমান 55x/11। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করা হয় 5×11 হয়, তাহলে এখানে দেখো 5x কিগ্রা। আবার মোট দস্তা দেখো কিভাবে বেরোবে, আবার মোট প্রথম আর দ্বিতীয় দেখো 5x কিগ্রাতে তামার পরিমাণ, আবার 2x কিগ্রাতে দস্তার পরিমাণ, আর 2x কিগ্রাতে দস্তার পরিমাণ, এই দুটোকে যোগ করলেই আমরা মোট দস্তা পেয়ে যাবো। এখানে যোগ করা হয়েছে, তাহলে 22x/11 সমান 2x কিগ্রা। তাহলে অতএব তামা ও দস্তার অনুপাত কত, 5x:2, 2x সমান 5:2। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত তবে কত দিনে কাজটি শেষ করত। এটি কিভাবে হবে দেখি। দেখো মেরি একদিনে কাজ করে কত, 1/10। আবার মেরি 4 দিনে কাজ করবে কত, 4 × 1/10। তাহলে হচ্ছে সমান 4/10 সমান 2/5। আবার ডেভিড একদিনে কাজ করে কত, তাহলে দেখো 1/15। যেহেতু 1 অংশ কাজ 15 দিনে করে, তাহলে একদিনে করবে কত, 1/15। তাহলে এখান থেকে দেখো ডেভিড 5 দিনে তাহলে কাজ করবে কত, 5/15 সমান 1/3। আবার দুজনে মিলে করে 2/5 যোগ 1/3, তাহলে হচ্ছে 11/15। আবার বাকি রয়েছে কত, 1 - 11/15। মোট কাজ আমাদের 1, তাহলে এখান থেকে 11/15 বাদ দিলে 4/15। তাহলে এরা দুজনে মিলে 4/15 কাজ করছে। আবার মারিয়া 4 দিনে কাজ করে 4/15। তাহলে মারিয়া একদিনে করবে কত, 1/15। দেখো মেরি, ডেভিড ও মারিয়া তাহলে একত্রে একদিনে করবে কত, 1/10 যোগ 1/15 যোগ 1/15 সমান 7/30। আবার 3 জনে মিলে কাজটি শেষ করবে কত, দেখো মোট কাজ ভাজিতক 7/30 খেয়াল করতে হবে। তাহলে 1/7/30, তাহলে 1 × এখানে দেখো এটা গুণে উল্টে যাবে, তাহলে 30/7 সমান কত, 30/7 সমান 4 × 2/7 দিনে। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। দেখো আমরা ধরে নেবো যে ধরি মোট রাস্তা হচ্ছে 1 অংশ। তাহলে দেখো মোট রাস্তা 1 অংশ, তাহলে বাকি কাজ সমান কত, 1 - 3/7 সমান, এখান থেকে এটা ভগ্নাংশের বিয়োগ হলে থাকবে 4/7। তাহলে মোট জনসংখ্যা কত, 30 যোগ 10 সমান 40 জন। গণিতের ভাষায় সমস্যাটি কি হবে দেখো, প্রথমে আমাদের জনসংখ্যা আর কাজের পরিমাণ, যেহেতু আমাদের দিন চেয়েছি তাহলে দিনটা লাস্টে হবে। তাহলে 30 জন লোক 3/7 15 দিনে করে, আর তাহলে 40 জন লোক 4/7 কত দিনে করবে। তাহলে দেখো কাজের পরিমাণটা যদি আমরা ঠিক রাখি, এর সাথে জনসংখ্যার সাথে দিন সংখ্যা কি হবে, এটা ব্যস্ত সম্পর্ক হবে, কারণ জনসংখ্যা বাড়ালে আমাদের দিন সংখ্যা কমে যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। আবার যদি জনসংখ্যা ঠিক রেখে কাজের পরিমাণ ও দিন হচ্ছে দেখো সরল সম্পর্ক, কাজের পরিমাণ বাড়ালে দিনও হচ্ছে বেড়ে যাবে, আর দিন সংখ্যা কমাতে চাইলে তাহলে কাজের পরিমাণও কমে যাবে। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা দিন সংখ্যা সমান কত পাবো, 30/40। দেখো এইটা হচ্ছে আমাদের কি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে কি বসে, আর এটা সোজা বসবে, তাহলে 30/40 হবে। আর হচ্ছে ব্যস্ত হলে উল্টো বসবে, তাহলে 4/7টা উপরে হবে, সরল হলে উল্টো বসবে, 4/7টা উপরে হবে আর নিচে হবে কত, 3/7। এটা গুণ হয়ে এটা উল্টে যাবে। দেখো 30/40 ইন্টু 4/7 ইন্টু 7/3 ইন্টু 15, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, 15 দিন। অতএব বাকি অংশ সারাতে
15 দিন সময় লাগবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো প্রথম কি আছে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এখান থেকে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস এখান থেকে এক্স আর মাইনাস ওয়াই এর সাথে এই মাইনাস 3xy গুণ করে দেবো, মাইনাস 3x² y প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3xy স্কোয়ার। এখান থেকে দেখো এক্স কিউব মাইনাস এই 3x² y প্লাস 3xy স্কোয়ার মাইনাস 9y কিউব। এখান থেকে কি করা হয়েছে যে মাইনাস 3x² y কে এদিকে আনা হয়েছে আর মাইনাস 9y কিউব কে শেষে নিয়ে যাওয়া হয়েছে 3xy এর সাথে। এখান থেকে এবার কি করা হয়েছে দেখো, এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকবে, এক্স মাইনাস এখান থেকে কত থাকবে 3y। আবার এখান থেকে 3y স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস 3y থাকবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত, এক্স মাইনাস 3yটা দেখো ভিতরে একই আছে, তাহলে এটা কমন এসে যাবে এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তারপর নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখো আমাদের আছে, নেক্সট কত আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। দেখো তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস a আর হচ্ছে এক্স গুণ করে দেওয়া হচ্ছে এক্সটা গুণ করে দেওয়া হবে ভিতরের সাথে। দেখো মাইনাস এক্স মাইনাস 1/ax প্লাস 1। এখান থেকে কি হবে দেখো, এখান থেকে এক্স কমন নেওয়া যাচ্ছে। দেখো এক্স কমন নিলে আমাদের এক্স মাইনাসে থাকবে, আর এখান থেকে মাইনাস 1/a কমন নিলে কত থাকবে, এক্স থাকবে। আর এখান থেকে একটা উপরে a গুণ হলে তবে 1 হবে, তাহলে মাইনাস a। আবার এখান থেকে দেখো ভিতরে সমান হয়ে গেছে, তাহলে এক্স মাইনাস a ইন্টু এক্স মাইনাস 1/a। তাহলে নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখো আছে এটা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এখান থেকে তাহলে কি হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আবার এখান থেকে এইটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার, এটা কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, মানে এক্স মাইনাস a হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স মাইনাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে বসে যাবে, এক্স মাইনাস a প্লাস b ইন্টু এক্স মাইনাস a মাইনাস b। নেক্সট কি আছে চলো দেখি। নেক্সট দেখো আছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। এটা কিভাবে হবে দেখো। দেখো এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। এখান থেকে এক্স ইন্টু এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। দেখো এটা লাইনটা সেম আছে। এক্স ইন্টু এক্স প্লাস 9 এটাকে একদিকে আনা হয়েছে আর এক্স প্লাস 3টাকে একদিকে আনা হয়েছে, আবার এক্স প্লাস 6টাকে এদিকে আনা হয়েছে প্লাস 56। এখান থেকে আমরা এবার এটাকে গুণ করে দিয়েছি। দেখো ভিতরে এক্সটা এক্স স্কোয়ার প্লাস 9x আর এই দুটোকে গুণ করা হয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস আর এটা হচ্ছে 18 আর প্লাস 56। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 9x আর এখানে ভিতরে এটা যোগ হয়ে গিয়ে 6 আর 3 9x, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস 9x আর এক্স স্কোয়ার প্লাস 9x ভিতরে একই হয়ে গেছে। এখানে আমরা তাহলে a ধরে নেব। এক্স স্কোয়ার প্লাস 9xটাকে যদি আমরা a ধরি, তাহলে এখান থেকে a ইন্টু a প্লাস 18 প্লাস 56। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস 18a প্লাস 56। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস এইটা দেখো 4 14 56 হয়। তাহলে এখান থেকে 14a প্লাস 4a প্লাস 56। আবার এখান থেকে a যদি কমন নেই, a প্লাস 14 প্লাস 4 কমন নিলে a প্লাস 14। আবার এখান থেকে a প্লাস 14 আবার দেখো a প্লাস 4 আর এইটা দেখো a প্লাস 4। এবার আমাদের কি হবে দেখো, a এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। এর মান কি আছে, এক্স স্কোয়ার প্লাস 9x। এখানে দেখো যদি a এর মানটা বসানো হয়, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস
4। দেখো এখানে এর মানটা বসানো হয়েছে। এখানে আমরা দেখো পরের লাইনে কি হবে, পরের লাইনে দেখো এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে দেখো 7 দুগুণে 14, তাহলে আবার হচ্ছে যোগ বিয়োগ করলে আমাদের 9x মিলছে। তাহলে এখান থেকে এইটাকে যদি আমরা করি x ইন্টু এক্স প্লাস 7 প্লাস 2 কমন হলে x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখান থেকে দেখো x প্লাস 7 ভিতরে একই আছে, ইন্টু এক্স প্লাস 2, আবার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে এইটা আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, গসাগু নির্ণয় করো। 5 দাগে এক একটা, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তারপরে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x, আর কত আছে 12x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের কি আছে দেখো 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা কিভাবে হবে দেখো, তাহলে এটাকে আমরা 4 ইন্টু দিয়ে, তাহলে এটাকে আমরা 4 ইন্টু দিয়ে এটা এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। আবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x। তাহলে এখান থেকে 3x কমন নিলে আমাদের থাকলো এক্স কিউব মাইনাস 8। এটা আবার আমরা কিভাবে লিখতে পারি, এক্স কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, তাহলে 3x ইন্টু এক্স কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব। এখান থেকে এইটাকে কি করতে পারি দেখো, এবারে a কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলা হয়ে গেছে। তাহলে 3x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার। এখান থেকে 3x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর তৃতীয় সংখ্যামালা দেখো কি আছে 12x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। এখান থেকে দেখো 12 আর এইটা ভিতরে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এখানে যোগ বিয়োগ করতে প্লাস 3x মিলছে, তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। এখান থেকে x কমন পাচ্ছি আমরা, এখান থেকে x থাকছে আর প্লাস 5, আর এখান থেকে মাইনাস 2 কমন পাচ্ছি x প্লাস 5। তাহলে সমান কত হলো 12 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। আর আমাদের নির্ণয় গসাগু কি, যেটা সবেতেই কমন আছে, তাহলে দেখো সবেতেই কমন কোনটা আছে x মাইনাস 2। দেখো এখানে x মাইনাস 2 আর এইখানে হচ্ছে x মাইনাস 2। তাহলে আমাদের নির্ণয় গসাগু কি x মাইনাস 2। 5 দাগের 2 দেখো লসাগু নির্ণয় করো, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। এটা দেখো মডেল 3 5-এর 2-এর মতো একটু সেম। আমরা মডেল 3 থেকে এটা দেখে নিই। দেখো এটা প্রথমে কি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে দেখো আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 কে একদিকে আনবো। তাহলে এখান থেকে এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। আবার এখান থেকে দেখো এটা কি হবে, এইটা আবার দেখো এটা আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারটা, তাহলে আমরা এটা দেখো আর এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আবার নেক্সট সংখ্যামালা কি আছে দেখো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই আমাদের কত থাকছে দেখো এক্স কিউব থাকছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই কিউব থাকছে। তাহলে এখান থেকে আমরা ওয়াইটাকে এখানে বাইরে রেখে, আর এইটা দেখো এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট সংখ্যামালা দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব সমান, দেখো এখান থেকে আবার কি কমন নিতে পারবো আমরা হচ্ছে এক্স কমন নিতে পারবো। দেখো এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আর এখান থেকে এটা যেহেতু এক্স এরও হোল কিউব, তাহলে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে নির্ণয় লসাগু কি হবে আমাদের হায়েস্ট পাওয়ার হয়, লসাগু হচ্ছে যেটা হায়েস্ট পাওয়ার হয় সেটাই বসবে। দেখো এক্স এর হায়েস্ট পাওয়ার কি আছে এক্স কিউব, আবার ওয়াই এর দেখো শুধু ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই। আবার এক্স প্লাস ওয়াই এর হায়েস্ট পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে শুধু, তাহলে এখান থেকে এটা কি এক্স প্লাস ওয়াই হবে। আর তারপরে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটা হচ্ছে এক্স কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এখানে এক্স কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর ওখান থেকে আর হচ্ছে আর একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে এটাই আমাদের হচ্ছে নির্ণেয় লসাগু। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 6 এর দাগের 11টা কি বলেছে, সমাধান করো 5x - 4x - 7 × 3x - 5 সমান 6 - 3 × 4x - 9 × x - 1। এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো 5x - 4x - 7 × 3x - 5 সমান 6 - 3 × 4x - 9 × x - 1। এখান থেকে 5x মাইনাস এটাকে যদি আমরা গুণ করি দেখো 3 4 12 x স্কোয়ার মাইনাস 4 5 20 মাইনাস 20x, আর এখান থেকে দেখো মাইনাস মাইনাসে এইটা দেখো প্লাস মাইনাস 3 7 21x, আর এইটা মাইনাস মাইনাসে প্লাস 5 7 35। আবার এখান থেকে 6 মাইনাস আবার এটা 3টা আমরা 3টা রেখে দিয়ে এইটাকে আবার এর সাথে গুণ করে দেবো। এইটাকে এর সাথে গুণ করলে 4x স্কোয়ার আবার মাইনাস 4x, আর এইটা যদি গুণ করি 9টা মাইনাস প্লাস মাইনাস 9x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 9। তারপরে এখান থেকে দেখো এটা কি হয়েছে, এই মাইনাসটা গুণ করে দেওয়া হয়েছে ভিতরে। মাইনাসটা যদি গুণ করে দেওয়া হয় এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে দেখো। তাহলে এখানে দেখো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। দেখো এটা মাইনাস এটা প্লাস, আর এটা প্লাস এটা মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে এইটা এই মাইনাস 3টা এখানে গুণ করে দেওয়া হয়েছে দেখো 6 মাইনাস 3 4 12 x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 4 12x, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 9 27x প্লাস মাইনাসে মাইনাস 27। এখান থেকে 5x প্লাস 20x প্লাস 21x, এই এক্স গুলোকে একদিকে করা হয়েছে, এদিকে এক্স গুলোকে এদিকে আনা হয়েছে। দেখো মাইনাস 12x আর মাইনাস 27x এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এখান থেকে 6 মাইনাস 27, আর এখানে মাইনাস 35টা এখানে গেলে এবার প্লাস 35। তাহলে এখান থেকে 46x মাইনাস 39x সমান 41 মাইনাস 27 সমান 7x সমান 14। তাহলে x সমান 14/7, তাহলে x সমান কত 2। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক বলেছে সরল করো। কি আছে দেখো, y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার বাই x মাইনাস y ইন্টু x মাইনাস জেড প্লাস z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার বাই y মাইনাস জেড ইন্টু y মাইনাস x প্লাস x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই z মাইনাস x ইন্টু z মাইনাস y। এটা কিভাবে সরল করবো চলো দেখি। দেখো এইটা আছে, তাও এখান থেকে কি হবে, এইটাকে হচ্ছে আমাদেরকে দেখো এখানে y মাইনাস এক্স আছে, এটাকে x মাইনাস ওয়াই করতে হবে। এইটা দেখো x মাইনাস ওয়াই আর x মাইনাস জেড আছে, এটাকে z মাইনাস এক্স করতে হবে। দেখো এটা x মাইনাস ওয়াই, ওপরে দেখো কি আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর সাথে যদি x মাইনাস ওয়াই যদি একটা গুণ থাকে তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাবে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাবে। তাহলে এইটাকে এবার আবার দেখো এইটা হচ্ছে y মাইনাস জেড, এইখানে দেখো জেড আর এক্স আছে, তাহলে এইখানে হচ্ছে জেড আর এক্স আছে, তাহলে এটা জেড মাইনাস এক্স আকারে লিখতে হবে। দেখো ওয়াই আর জেড আছে, ওয়াই মাইনাস জেড আকারে লিখতে হবে। তো আবার এইখানে দেখো এক্স ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আকারে লিখতে হবে। তাহলে তাই জন্য আমাদেরকে দেখো এটা এক্স মাইনাস ওয়াই আকারে আনতে হবে। তার জন্য এখানে ওয়াই মাইনাস এক্সটাকে থেকে একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, এটা মাইনাস কমন নিলেই এটা ওয়াই মাইনাস এক্সটা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। তাই জন্য এখানে দেখো ওয়াই মাইনাস জেড যেরকম আছে একই আছে, আর এখান থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে। আবার এখান থেকে দেখো জেড মাইনাস এক্সটা যেরকম আছে সেরকমই আছে। ওখানে জেড আর এক্স যেহেতু প্রথমে জেড শেষে এক্স, তাহলে জেড মাইনাস এক্স আকারে লিখলে আমরা এই কিউব মাইনাস বি কিউবের সূত্রে লিখতে পারবো। তাই জন্য দেখো এটা জেড মাইনাস এক্স। আবার এইখানে জেড মাইনাস এক্সটা সেমই রাখতে হবে, আর এই জেড মাইনাস ওয়াই আর এটাকে আমাদেরকে ওয়াই মাইনাস জেড করতে হবে। দেখো এখানে ওয়াই আর জেড, এখান থেকে ওয়াই মাইনাস জেড করতে হবে। তাহলে দেখো এখানে জেড মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এটাকে ওয়াই মাইনাস জেড আছে, এইটা হচ্ছে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে মাইনাস কমন নিলে এটা দেখো ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, আর ওই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আবার এখান থেকেও আমরা মাইনাস কমন নিতে পারবো, দেখো মাইনাস নিতে এক্স মাইনাস জেডটা জেড মাইনাস এক্স হয়ে গেছে। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, এখান থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স লসাগু আসলো। এবার নিচেরটা দিয়ে হচ্ছে ভাগ করে যেটা থাকবে সেটা উপর দিয়ে গুণ। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স মিলছে, আর উপরে হচ্ছে ওয়াই মাইনাস জেড। দেখো ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ হয়ে যাবে, এটা ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ হয়ে গেছে। দেখো যে ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ হয়ে গেছে,
আমরা এখানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব আকারে লিখতে পারছি, জেড কিউব সূত্র আকারে। আবার এটা মাইনাস, আবার এখান থেকে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স থাকছে। তারপরে আবার এটা জেড মাইনাস এক্স এর সাথে গুণ হতেই এইটা হচ্ছে আবার আমাদের জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্রে পড়ে আছে। আবার এখান থেকে মাইনাস কমন নিতে এইটাও এক্স কিউব ওয়াই কিউবের সূত্রে পড়ে গেছে দেখো। আর নিচে যেরকম আছে আমরা সেরকমই রেখে দিয়েছি। এবার হচ্ছে ওপরের মাইনাসটা দেখো, এবার হচ্ছে মাইনাস আছে, আর এইটা ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর এইটা জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্র, আর এইটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র, এগুলো মাইনাস দিয়ে থাকলো। তাহলে এবার এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলে, এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলে, এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলে দেখো ওপরে আমাদের কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সব কাটাকাটি করে জিরো। জিরো বাই সামথিং মানে কি, এটা জিরোই হয়, তাহলে আমাদের অ্যান্সার কত, জিরো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, চিনেরটা 81x⁴ প্লাস 2 কে 3x - 1 দ্বারা ভাগ করো। তাহলে ভাগটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এখানে 81x⁴ প্লাস 2 কে 3x - 1 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এখানে দেখো 3x, আর আমাদেরকে প্রথমে কি 81x⁴ কে মিলাতে হবে। তো 81x⁴ কে মিলাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে দেখো 81x⁴ আছে, তো এইখানে 3x এর সাথে কত গুণ করলে আমরা এই 81x⁴ পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে 3x, তাহলে আমরা কি 3 × 17 = 81 হয়, আমরা জানি 3 × 17 = 81, তাহলে একটা x অলরেডি আছে, আবার x কিউব দিয়ে তাহলে যদি গুণ করি, তাহলে 17x কিউব দিয়ে যদি গুণ করি দেখো 81x⁴ হবে, সরি 27x কিউব দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো ওই জন্য আমরা 27x কিউব দিয়ে গুণ করেছি। 27x কিউব দিয়ে গুণ করতে কত, 81x⁴, আবার 27x কিউবটাও আবার -1 এর সাথে গুণ হয়ে -27x কিউব হয়ে যাবে। এখান থেকে দেখো এটা চিহ্ন পাল্টালে বিয়োগ করলে এইটা কেটে যাবে, আর এইখানে এটা প্লাস হয়ে যাবে, হয়ে গিয়ে এটা কি 27x কিউব প্লাস 2 হয়ে যাবে। তাহলে 27x কিউব প্লাস 2 হলো। এইবার দেখো আমাদেরকে 27x কিউব মিলাতে হবে। এখান থেকে 3x এর সাথে কত গুণ করলে 27x কিউব হবে দেখো, এখানে যদি দেখো 9x² দিয়ে গুণ করি, 3 × 9 = 27x², তাহলে দেখো 9x কিউব দিয়ে গুণ করলে 9x² দিয়ে গুণ করলে এটা 27x কিউব হয়ে যাবে দেখো, আর এখানে -9x² থাকবে। আবার এটাও যদি বিয়োগ করা হয় এটা কেটে যাবে, গিয়ে আমাদের 9x² + 2 থাকলো। আবার আমাদেরকে 9x² কে মিলাতে হবে। 9x² কে মিলাতে গেলে আমাদেরকে 3x দিয়ে গুণ করতে হবে। দেখো শুধু 3x দিয়ে গুণ করা হয়েছে, আর 3x দিয়ে গুণ করতে এইখানে দেখো এটা প্লাস 9x² হয়েছে, এখানে এখন 9x² - 3x থাকছে। আবার এখান থেকে বিয়োগ করে 9x² কেটে যাচ্ছে, এখানে এটা যোগ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কত থাকছে 3x + 2। এই 3x + 2 কে আমাদেরকে মেলাতে হবে। এবার এটা যদি 1 দিয়ে এবার গুণ করি, তাহলে দেখো এটা 3x - 1, এটা আবার কেটে যাচ্ছে, গিয়ে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে গিয়ে এটা 3 হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কত বলেছে, 2x + 1/3x = 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/8x³ সমান কত, 189। এটা কি হবে চলো দেখি। তাহলে দেখো 2x + 1/3x = 4, তাহলে এটাকে আমরা কি করবো, দুদিকে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো এই 2 দিয়ে ভাগ করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত, শুধু x থাকবে। এটা এই 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা নিচে হয়ে গিয়ে এটা 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 1/6x, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়ে যাবে। আবার এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি কত হবে, 3x + 3/6x = 6। আবার এখান থেকে তাহলে দেখো এখান থেকে যদি আমরা এখান থেকে দেখো 3x, আর এটা কেটে যাচ্ছে, গিয়ে দেবো কত হচ্ছে, 3 × 2 = 6, 1/2x, তাহলে 3x + 1/2x কত সমান হচ্ছে 6। তাহলে 3x + 1/2x কত হচ্ছে, 6 হচ্ছে। এইখান থেকে দেখো আমরা কি করতে পারবো, এবার দেখো এই 27x³ + 1/8x³ এর আমাদেরকে মান চেয়েছে। দেখো 27x³ + 1/8x³, এইখানে আমরা তাই এই 27x³ + 1/8x³ লিখবো। লিখে এই 3x³ + 1/2x³ আকারে এটাকে লিখতে পারবো। এটাকে যে এবার আমরা দেখো এই a³ + b³ এর সূত্র, এই সূত্রটাই ফেলতে পারবো। দেখো a + b হোল কিউব - 3ab × a + b, তাহলে এই সূত্রটা যদি ফেলি তাহলে a + b হোল কিউব - 3ab 3x/1/2x, দেখো 3ab,
ইন্টু a প্লাস বি 3x প্লাস 1/2x। তাহলে এটা দেখো হোল কিউব, এইটার মান কত আমাদের 6, তাহলে এটা 6 এর কিউব হয়ে গেল মাইনাস এইটা দেখো 3x, এইটা x কেটে যাচ্ছে, এখানে 3 3 9/2 ইন্টু এটার মান আবার 6, তাহলে ইন্টু 6, তাহলে এখান থেকে এটা হয়ে গেল 6 এর কিউব মানে কি 216, আর এইখানে হচ্ছে মাইনাস আমাদের কত থাকছে 3 9 27, এখানে 2 দিয়ে যদি 6 কাটাকাটি করে 3 থাকছে, এখান থেকে আমাদের পেয়ে গেলাম দেখো 189। নেক্সট অঙ্ক কি বলেছে চলো দেখি। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা এই 3 ধরনের কয়েনের সংখ্যার অনুপাত 1:2:4। মোট টাকার পরিমাণ 60 টাকা হলে কোন ধরনের কয়েন কটি ছিল? চলো এটা কিভাবে হবে দেখি। প্রথমে আমরা ধরে নেবো কি, ধরি 1 টাকা আছে xটি আর 50 পয়সা আছে 2xটি, তাহলে 25 পয়সা থাকবে কটা 4xটি, তাহলে xটি 1 টাকার মূল্য x ইন্টু 1 সমান কত x টাকা, আবার 2xটি 50 পয়সার মূল্য কত হবে 2x ইন্টু 50 এর 100, তাহলে দেখো x টাকা, আবার 4xটি 25 পয়সার মূল্য 4x ইন্টু 25 এর 100, তাহলে দেখো x টাকা, 3টে x টাকা হচ্ছে আমাদের। তাহলে শর্ত অনুযায়ী x প্লাস x প্লাস x সমান 60, যেহেতু আমাদেরকে কি বলা আছে দেখো যে মোট টাকার পরিমাণ কত হয় 60 টাকা, তাহলে এইখানে সব টাকাগুলো আমরা যোগ করে সমান 60 টাকা, তাহলে 3x সমান 60 টাকা, তাহলে এখান থেকে x এর মান কত হবে দেখো কাটাকাটি করে 20 আসবে, তাহলে 1 টাকা আছে কত আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি x 2x আর 4x, তাহলে 1 ইন্টু 20 সমান 20টি, আর হচ্ছে 50 পয়সা আছে 2 ইন্টু 40 সমান 40টি, আর 25 পয়সা আছে 4 ইন্টু 20 সমান কত 80টি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, অথবা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, মূল সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে মূল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মূল সংখ্যাটি কত তা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেবো যে ধরি এককের অঙ্ক x আর দশকের অঙ্ক 2x, তাহলে সংখ্যাটি কত হবে, যেহেতু দশকের অঙ্ক 2x দশকের সাথে 10 গুণ থাকবে, তাহলে 10 ইন্টু 2x আর প্লাস এখানে এককের অঙ্ক কত x, তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত 20x প্লাস x সমান 21x। শর্ত অনুযায়ী কি সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে দেখো কি বলেছিল, সংখ্যাটি হচ্ছে থেকে 27 বিয়োগ করলে মূল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে দেখো এইখানে মূল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে x 2x এর জায়গায় x এর জায়গায় 2x আর x 2x এর জায়গায় x চলে আসবে, দেখো 10 ইন্টু x প্লাস 2x 27 বিয়োগ করলে মূল সংখ্যাটি থেকে, তাহলে এখান থেকে দেখো 21x মাইনাস 27x, তাহলে আমাদের এটা কত হচ্ছে 10x প্লাস 2x মানে 12x, তাহলে এখান থেকে এটা যদি 21x আর 12x কে এই 12x কে একদিকে আনা হয় তাহলে আমাদের কত 9x সমান 27, এটা হচ্ছে 27টার দিকে গেলে প্লাস হয়ে যাবে, এখান থেকে x এর মান আমাদের কত বেরোচ্ছে দেখো 3, তাহলে মূল সংখ্যাটি কত হবে x এর মান যেহেতু 3 বেড়েছে, তাহলে 10 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 3, তাহলে কত আমাদের হচ্ছে দেখো 63 টাকা। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, নিচের ছকের তথ্যটি লেখচিত্র তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে খাতার সংখ্যা কত আছে 4 8 10 12, খাতার দাম 20 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা, তাহলে দেখো উপরেরটা আমাদেরকে যদি গ্রাফ খাতায় আমরা করি তাহলে দেখো 4 8 10 12 এটাকে আমরা সেমি রাখবো, আর খাতার দামটা দেখো অনেকটাই বেশি আছে, এটাকে গ্রাফ খাতায় আঁকতে গেলে আমাদের অনেক বড় এরিয়া হয়ে যাবে, তাহলে আমরা এটাকে ছোট করে নেব। দেখো আমরা কিভাবে এটা করব, আমরা ধরে নেবো যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর সমান কি একটি খাতা, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর 5 টাকা ধরে নেব, 5 টাকা ধরে নিলে আমরা ভাগ করে 5 দিয়ে তাহলে ওইটাকে আমরা একটা ঘরে আনতে পারবো। দেখো গ্রাফ খাতায় ওটা কিভাবে করবো চলো দেখি। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে খাতার সংখ্যা, এটা হচ্ছে টি মানে কটি একটি দুটি করে, আর এইখানে হচ্ছে খাতার দাম টাকায়, এইটা হচ্ছে আমাদের y অক্ষ আর এইটা আমাদের x অক্ষ। এবার প্রথম পয়েন্টটা কত আছে 4 20, দেখো প্রথম পয়েন্টটা কত আছে 4, 20,
তাহলে 4টা আমাদের 4ই থাকবে, যেহেতু আমরা একটি ঘর সমান একটি বর্গক্ষেত্রে একটি ঘর সমান একটি খাতা ধরেছি, আর একটি ঘর আর হচ্ছে y অক্ষ বরাবর একটি ঘর সমান কত 5 টাকা ধরেছি। তাহলে 20 টাকা মানে 20 টাকা মানে আমাদের হচ্ছে দেখো 4 5 20 মানে 4টে ঘর। তাহলে আমাদের হচ্ছে প্রথমটা কি হবে 4,4। তাহলে মানে এইখানে দেখো এইটা পয়েন্টটা এখানে হবে, তাহলে এক্স এর দিকে 4 ঘর আর ওয়াই এর দিকে 4 ঘর, 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানে আবার নেক্সট কত আছে 8,40, এটাও মানে কি 8,5 দিয়ে আবার ভাগ করে দিলে 5 4 40, তাহলে 8,8। তাহলে এইখানে আবার এটা দেখো 10,5 10 50, তাহলে 10,10 এটা এইখানে। আবার হচ্ছে এটা 12,12, তাহলে এটা এইখানে। তাহলে এটা যদি আমরা দেখো যুক্ত করি তাহলে একটা সরল রেখা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো যে এটা রৈখিক। তাহলে এটা কিভাবে লিখতে হবে দেখো, যেহেতু বিন্দু 4টি একই সরল রেখা অবস্থান করছে, সুতরাং কি এটি রৈখিক। নেক্সট চলো কি বলছে দেখি। নেক্সট দেখো 9 কি বলছে, উপপাদ্য 4। কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে দেখো এখানে প্রদত্ত মানে কি দেওয়া আছে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, তাহলে এখানে আমরা এবিসি দেখো এখানে কি করা হয়েছে, এবিসি একটি ত্রিভুজ নেওয়া হয়েছে দেখো, যার এবি সমান এসি। তাহলে দেখো এখানে ত্রিভুজটা দেখো এবিসি ত্রিভুজ, এবি এই এবি আর এসি বাহু দুটো সমান দেখো, তাই এখানে লেখা আছে এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এসি। প্রামাণ্য মানে দেখো যেটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে দেখো, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। তাহলে দেখো যেহেতু এই এবি আর এসি সমান, তার মানে দুটি বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান, অর্থাৎ কি কোণ এবিসি সমান কোণ এসিবি। দেখো এই দুটো বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ কি, এবি বাহুর বিপরীত কোণ দেখো কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ দেখো কোণ এবিসি, মানে এই বি কোণ আর এসি কোণ দুটো সমান দেখালেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে অঙ্কনে কি করা আছে, অঙ্কনে দেখো কিছুই করা নেই, জাস্ট এই এডি লাইনকে অ্যাড করা হয়েছে দেখো এখানে। তাহলে এখানে কি আছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। দেখো সমদ্বিখণ্ডক এই বিএসি কোণের এই এ কোণের সমদ্বিখণ্ডক, মানে কি এই কোণটার দুভাগ। তাহলে এখানে দেখো কি করা হয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, যার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। দেখো এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তারপরে প্রমাণটা দেখো কিভাবে হবে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি সমান এসি। তাহলে দেখো ত্রিভুজ এডিবি এই দিকের ত্রিভুজটা এর মধ্যে, আর ত্রিভুজ এসিডি মানে কি এই দিকের ত্রিভুজটা, এর মধ্যে কি এবি আর এসি সমান। আমাদের তো প্রথমেই দেওয়া আছে এবি আর এসি সমান, এটা প্রদত্ত। তাই তাহলে যেহেতু এবি আর এসি সমান, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ বিএডি সমান কোণ সিএডি। দেখো কোণ বিএডি মানে কোনটা দেখো, কোণ বিএডি মানে এ কোণটা, আর এদিকের সিএডি মানে এই এ কোণটা, এই দুটো কোণ সমান। যেহেতু কি এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, দেখো এডি মানে কি এই এডি হচ্ছে কোণ বিএসি মানে এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই তো এখানে এটাই লেখা আছে দেখো কোণ ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। তাহলে এরপর দেখো কি করেছে, এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু, দেখো এডিটা তো দুজনেরই বাহু, দুটো ত্রিভুজেরই বাহু, দেখো এডিটা সাধারণ বাহু, এটা এখানে বলা আছে। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, ত্রিভুজের বাহু কোণ বাহু বা এসএস সর্বসমতার শর্তানুসারে। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ এবিডি সমান কোণ এসিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো কোণ এ বি ডি মানে এই বি কোণটা, আর কোণ এ সি ডি মানে সি কোণটা, দুটো কি সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ। তাহলে যেহেতু এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ এবিসি সমান কোণ এসিবি।
তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে কি কোণ এবিসি মানে এই বি কোণটা আর এই সি কোণটা এসিবি এই দুটো সমান। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। দুয়েরটা চলে করি। উপপাদ্য 7, ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে দেখো আমাদেরকে যেহেতু বলেছে একটি ত্রিভুজ বলেছে, তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নেবো। দেখো এখানে একটি ত্রিভুজ এঁকে নেওয়া আছে প্রথমে। তারপরে ত্রিভুজটি যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, মানে আমরা এই যে কোনো একটি বাহুকে বর্ধিত করতে পারি। এইখানে দেখো বিসি বাহুকে বর্ধিত করা আছে, বিসি বাহুকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করা আছে। বিসি একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, দেখো বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ পেয়েছি আমরা। দেখো এই সি কোণটা পেয়েছি এসিডি, এখানে দেখো সি কোণটা উৎপন্ন হয়, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। দেখো অন্তস্থ বিপরীত কোণ কোনটা হচ্ছে এই এ বি সি আর বি এ সি, এই কোণটা আর এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান। এই এসিডি কোণটা এই কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে এখানে দেখো প্রদত্ত এবিসি একটি যে কোনো ত্রিভুজ নিলাম এবং এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আর এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এর ফলে দেখো বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হলো এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি কোণ এবিসি ও কোণ বিএসি উৎপন্ন হলো। দেখো কোণ এবিসি আর বিএসি উৎপন্ন হলো। এবার প্রামাণ্য মানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে কি যে কোণ এসিডিটা কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে দেখো এখানে এটাই বলা আছে যে প্রমাণ করতে হবে কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ বিএসি। এবার অঙ্কন, দেখো অঙ্কন আমরা হচ্ছে প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করে নিতে হয়। দেখো ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে, দেখো এবিসি এর সি বিন্দু দিয়ে এই এবি এর সমান্তরাল একটা সরলরেখা সিবি আমরা আঁকবো। দেখো এখানে আঁকা হয়েছে। তাহলে এই ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখা অংশ সিপি অঙ্কন করলাম। দেখো সিপিটা এবি এর সমান্তরাল নেওয়া হয়েছে। আর প্রমাণটা এবার কিভাবে হবে, দেখো এবি সমান্তরাল সিপি, যেহেতু এবি সমান্তরাল সিপি আর দেখো বিডি ছেদক, বিডি যেহেতু ছেদক, তাহলে এখান থেকে অতএব কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি। দেখো কোণ পিসিডি এই যে এই কোণটা এই এবিসি কোণের সাথে দেখো অনুরূপ কোণ করছে। তাহলে কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি, তাহলে এটাকে 1 নম্বর দিতে হবে। আবার দেখো এবি সমান্তরাল সিপি, এই এবি হচ্ছে সমান্তরাল সিপি। আবার দেখো এবং এসি ছেদক, দেখো এসি ছেদক হওয়ার ফলে এখান থেকে কোণ এসিপি সমান একান্তর কোণ বিএসি। দেখো এসিপি মানে এই কোণটার সাথে বিএসির সাথে একান্তর। দেখো কোণ এসিপি সমান একান্তর কোণ বিএসি, এটাকে এবার হচ্ছে 2 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এবার 1 আর 2 দেখো যোগ করে নেওয়া হয়েছে, কোণ পিসিডি আর কোণ হচ্ছে এসিপি এই দুটো যোগ সমান তাহলে কোণ এবিসি আর বিএসি। তাহলে কোণ এবিসি আর বিএসি, তাহলে কোণ পিসিডি যোগ কোণ এসিপি মানে এখানে কি দেখো এসিপি আর পিসিডি, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল দেখো, তাহলে কোণ এসিডি হচ্ছে। তাহলে এখান থেকে দেখো অতএব কোণ এসিডি সমান কি কোণ এবিসি যোগ কোণ বিএসি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে কোণ এসিডিটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো 3 দেখো উপপাদ্য 11। দেখো এখানে কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেখো প্রদত্ত আমাদের কি লিখতে হবে, ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি, এখানে আমরা দেখতেই পাচ্ছি। দেখো এই আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি আর বৃহত্তর বাহু এসি। তাহলে প্রামাণ্য মানে কি, আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে যে যদি এবি প্লাস এসি বড় হয় বিসির চেয়েও, তাহলে প্রমাণ করি, তাহলে প্রমাণিত হবে যে যদি আমরা এবি প্লাস এসি বড় বিসির চেয়েও, তাহলে যদি প্রমাণ করতে পারি
তাহলে প্রমাণিত হবে কি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই দেখো এখানে এবি একটি বাহু আর হচ্ছে এসি একটি বাহু আর বিসি এর আরেকটি বাহু, তাহলে এবি আর এসি যদি যোগ করি সেটা বিসির চেয়েও যদি বড় দেখাতে পারি তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে অঙ্কনে কি করেছে দেখো, অঙ্কনে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ কি এডি লম্ব বিসি। দেখো ত্রিভুজ এবিসি এর এই শীর্ষবিন্দু এ, এই এ বিন্দু থেকে বিসি এর উপর, দেখো এই বিসি এর উপর এডি লম্ব টেনেছে। দেখো এডি লম্ব টেনেছে, লম্ব মানে কি এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি হবে লম্ব। তাহলে দেখো এডি লম্ব বিসি। আর প্রমাণটা কি করে হবে দেখো, ত্রিভুজ এডিবি এর দেখো কোণ এডিবি সমান এক সমকোণ। দেখো ত্রিভুজ কি বলেছে এডিবি, এই ত্রিভুজটার কোণ এডিবি মানে ডি কোণটা 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। দেখো এইখানে অঙ্কন অনুসারে যেহেতু এডি লম্ব বিসি তাই এইটা এক সমকোণ। আচ্ছা কোণ, তারপরে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ কি হয় নাকি সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। আমরা জানি যে সমকোণের পরিমাপের মানে 90 ডিগ্রি কোণের কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি, এখানে সেটাই লেখা আছে। দেখো সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপের চেয়ে ছোট, তাহলে ওই জন্য এখানে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। বিএডি মানে আমাদের এই এ কোণটা, বিএডি মানে কোণ এই এ কোণটা তাহলে এই 90 ডিগ্রি কোণের চেয়েও ছোট, তাহলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কি কোণ এডিবি বড় কাটছে কোণ বিএডি এর চেয়েও। এইটা এখানে এটাই লেখা আছে, কারণ এটা তো 90 ডিগ্রি আর এইটা হচ্ছে এটা সূক্ষ্মকোণ মানে ছোট। তাহলে এখানে দেখো কোণ এডিবি বড় কাটছেও কোণ বিএডি এর চেয়েও। তারপর দেখো সুতরাং কি এবি বড় বিডি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। দেখো এবি বড় হবে কাটছেও এডির চেয়েও, এটা কি করে বলতে পারি যে আমরা বড় হবে, কারণ কি আমরা কি জানি যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর কোণ এ এর বিপরীত বাহু চেয়েও, ক্ষুদ্রতর কোণ কি এ, এর বিপরীত বাহু বিডি, তাহলে বিডির চেয়েও এই এবিটা বড় হবে। এখানে এটাই করেছে। আবার দেখো ত্রিভুজ এডিসি মানে এই এডিসি এই ত্রিভুজটা, এবার দেখো এডিসি এর কি কোণ এডিসি সমান এক সমকোণ। দেখো এডি কোণটা এক সমকোণ অঙ্কন অনুসারে, যেহেতু এডি লম্ব বিসি তাই জন্য। আবার দেখো কোণ এডিসি সমকোণ ও কোণ ডিএসি সূক্ষ্মকোণ। দেখো কোণ এডিসি তো সমকোণ আর ডিএসি মানে এই কোণটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়েও কম কোণ সূক্ষ্মকোণ। এটাই এখানে আবার লেখা আছে। দেখো সূক্ষ্মকোণের পরিমাপ কি হয় সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়, অর্থাৎ তাহলে কি হবে কোণ এডিসিটা বড় হবে কোণ ডিএসি এর চেয়েও, যেহেতু কোণ এডিসি 90 ডিগ্রি আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়েও কম অবশ্যই, তাহলে এইটা বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং কি এসি বড় ডিসি, এসি ডিসির চেয়ে বড়, এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। দেখো এসি মানে কি এটা হচ্ছে ডিসির চেয়েও বড় হবে, যেহেতু এটা হচ্ছে বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয় আর ওই ছোট কোণের বিপরীত বাহুর চেয়েও। দেখো এখানে তাই জন্য এসি বড় ডিসি, এটাকে 2 নম্বর দিয়েছে। তাই ব্যাখ্যাটা লিখে দিয়েছে ত্রিভুজের বৃহত্তর কোণের পরিমাপ বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দেখো এখানে জাস্ট এই আর 1 নম্বর আর 2 নম্বর কি যোগ করে দিয়েছে। দেখো যোগ করতেই এবি যোগ এসি বিডি যোগ ডিসি। দেখো তাহলে এবি যোগ এসিটা বড় হবে কাছেও বিডি যোগ ডিসির চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি, এবি যোগ এসিটা বড় কাটছেও বিসির চেয়েও, কারণ বিসি মানে কি দেখো বিডি যোগ ডিসি। দেখো এখানে বিডি যোগ ডিসি, তাহলে বিডি যোগ ডিসির জায়গায় আমরা বিসি লিখে দেবো, তাহলে এবি যোগ এসিটা বড় হবে বিসির চেয়েও। দেখো আমরা এখানে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। দেখো এবি যোগ এসির বড় কাটছেও বিসির চেয়েও, এখানে এবি যোগ এসিটা বড় বিসির চেয়েও, আর এই প্রমাণটা হয়ে গেল। 9 জায়গায় 4 একটা দেখো উপপাদ্য 9। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এবিসি যে কোনো একটা ত্রিভুজ আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে কি বলছে, প্রথমে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, দেখো এইখানে ত্রিভুজ এসি আর এবি দেখো
দুটো বাহু দৈর্ঘ্য আলাদা, এটা এবিটা ছোট আর এসিটা বড়, তাহলে কি বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ। তারপর এইটা এসিটা যেহেতু বৃহত্তর তাহলে বিতে এবিসি, তাহলে এবিসি কোণ এবিসি মানে বি কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই এবিটা যেহেতু ক্ষুদ্রতর বাহু, ক্ষুদ্রতম বাহু, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে সি, তাহলে সি কোণের থেকে বি কোণটা হচ্ছে বড় হবে। তো এইটাই এখানে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এবিসি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য দেখো, এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখো এসি বাহুর দৈর্ঘ্য এই এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর অর্থাৎ কি এসি বৃহত্তর এবি, দেখো এসিটা বড় কাচ্ছে এবির চেয়েও, এটা এখানে লেখা হয়েছে। প্রামাণ্য মানে কি আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ, এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ কি কোণ এবিসি বৃহত্তর কোণ এসিবি। দেখো কোণ এবিসি বি কোণটা বৃহত্তর কাছেও কোণ এসিবির চেয়েও, সেটাই প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে কি করেছে দেখো, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে, দেখো এসি বাহু থেকে কি এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটা এডি কেটে নিয়েছে। এখানে দেখো এটাই বলেছে, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম। দেখো এডি অংশ কেটে নিয়েছে, নিয়ে বিওডি বিন্দু দুটি যোগ করলাম। দেখো বিওডি এই দুটো খালি যোগ করে দিয়েছে। এবার প্রমাণটা দেখো কি করে হচ্ছে, ত্রিভুজ এবিডি এর এবি সমান এডি। দেখো এবি আর এডি সমান, প্রথমে আমরা বলেছি অঙ্কন অনুসারে, অঙ্কনেই আমরা বলেছি যে এবি কে এবির সমান এডি কেটে নেওয়া হয়েছে, তাই জন্য এখানে কি এবি সমান এডি। তাহলে অতএব কি কোণ এবিডি সমান কোণ এডিবি। দেখো এবি কোণটা সমান এডি কোণটা, কেন সমান, কারণ দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। দেখো তাহলে যেহেতু এই এডি বাহু আর এবি বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ এইটা আর এডি বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে দেখো, তাহলে এরপর কি বলি দেখো, ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি। তাহলে দেখো ডিসিবি, ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি আর সমান কি, দেখো এডিবি এডি কোণটা সমান কি কোণ ডিসিবি, কোণ হচ্ছে ডিসিবি মানে এই হচ্ছে সি কোণটা যোগ ডিবিসি মানে হচ্ছে বি কোণটা, এই দুটো যোগ কি সমান, এই দুটো যোগ কি এডিবি মানে এই ডি কোণটা। তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টির সমান, তাই জন্য কোণ এডিবি সমান কি কোণ ডিসিবি যোগ কোণ ডিবিসি। অর্থাৎ কি কোণ এডিবিটা তাহলে বড় কোণ ডিসিবির থেকে। দেখো কোণ এডিবি মানে এডি কোণটা বড় হবে, এডি কোণটা বড় হবে কাদের থেকেও নাকি কোণ ডিসিবি। তাহলে দেখো ডিসিবি এই সি কোণটার চেয়েও বড় হবে, বা এসিবি মানে এই সি কোণটার থেকেও, বা এসিবি আর হচ্ছে ডিসিবি একই, ডিসিবি আর এসিবি মানে একই কোণ। তাহলে দেখো কিন্তু কোণ এডিবি সমান কোণ এবিডি। দেখো কোণ এডিবি মানে কি সমান কি কোণ এ বি ডি। তাহলে এই বি কোণটা এই দুটো তো সমান, সুতরাং কি কোণ এবিডিটা বড় হবে কাছেও কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিডি মানে বি কোণটা বড় হবে এসিবি মানে সি কোণের চেয়েও। তাহলে দেখো সুতরাং কোণ এবিসিটা বড় কাটছেও কোণ এবিডি এর চেয়েও। দেখো কোণ এবিসি মানে এই বি কোণটা বড় কাটছেও কোণ এবিডি, কোণ এবিসি মানে কি এই গোটা বি কোণটা বড় কাটছেও বি কোণটা। দেখো এই গোটা বি কোণটা এবিসি মানে কি গোটা বি কোণটা কাটছেও বড় এবিডি মানে এই শুধু এই কোণটা
এই কোণটার চেয়েও বড়, এখানে সেটাই বলেছে। সুতরাং কোণ এবিসি বড় কোণ এবিডি এর চেয়েও। আবার কি দেখো, কোণ এবিডিটা কার চেয়ে বড়, কোণ এসিবি, কোণ এবিডিটা কোণ এসিবি মানে এসি কোণটার চেয়েও বড়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিসিটা কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। তো এটাই আমরা এখানে বলতে পারি, দেখো কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি কোণ এসি মানে সি কোণটা চেয়েও বড়। প্রমাণটা হয়ে গেল। দেখো 10-এর দাগের একটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা প্রমাণ করো যে এবি প্লাস এসি বড় 2AD এর থেকেও। তাহলে এটা আমাদের প্রয়োগ বই থেকে দিয়েছে, এটা 196 পেজে। তা দেখো এই প্রয়োগটা দিয়েছে, বলেছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা প্রমাণ করি যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে এবি প্লাস এসিটা বড় 2AD থেকেও। তাহলে প্রদত্ত আমাদের কি দেওয়া আছে যে এবিসি এর এডি মধ্যমা। তাহলে এটা ত্রিভুজ এবিসি এর হচ্ছে মধ্যমা কত, এডি। অর্থাৎ কি বিডি আর সিডি সমান, যেহেতু এডিটা মধ্যমা। তাহলে প্রমাণে আমাদেরকে কি প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি বড় 2AD এর থেকেও। তাহলে এবি আর এসিটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 2AD, মানে এডির 2 গুণের চেয়েও বড়। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা অঙ্কনটা কি করা হয়েছে, এডি সরলরেখা অংশকে ই পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে কি এডি আর ডিই হয়, মানে এডি আর ডিই দুটো যেন সেম হয়। আর সি ও ই বিন্দু খালি যোগ করা হয়েছে, দেখো এই বিন্দুটা খালি যোগ করা হয়েছে। তাহলে দেখো সি সরলরেখা অংশ পাই, এটা একটা সরলরেখা পাওয়া হয়েছে। তাহলে প্রমাণটা কিভাবে হবে, দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ডিসি এর বিডি সমান সিডি। দেখো ত্রিভুজ এবিডি কোনটা, এবিডি এই একটা ত্রিভুজ, আর ত্রিভুজ এডিসি মানে এই একটা ত্রিভুজ, এর বিডি সমান সিডি, বিডি আর সিডি দুটো সমান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত। আর হচ্ছে কোণ এডিবি সমান বিপরীত কোণ সিডিই। দেখো এডিবি আর এই সিডিই মানে দেখো এই দুটো কোণ, এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে আবার দেখো এডি সমান ডি এই দুটো হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ ডিসি, বাহু কোণ বাহু সর্বসমতার শর্ত অনুসারে। আর দেখো এবি সমান সি হচ্ছে অনুরূপ, এবি আর সি এই দুটো হচ্ছে অনুরূপ। তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে ত্রিভুজ এসি এর এসি প্লাস সি হচ্ছে বড় এই থেকে। দেখো ত্রিভুজ এসি দেখো এই ত্রিভুজটা হচ্ছে এসি আর সি যদি যোগ করি, এসি আর সি যোগ করলে সেটা অবশ্যই এই থেকেও বড় হবে, তবেই আমাদের ত্রিভুজ তো তবেই তৈরি হয় আমাদের। তাহলে আবার দেখো এসি আর সি হচ্ছে বড় কার থেকে, এডি প্লাস ডি। দেখো এডি আর ডি এইটা হচ্ছে আমাদের এই এডি আর ডি, এটা মানে কি এই মানে এডি প্লাস ডি। তাহলে এখান থেকে বা এসি প্লাস এবি বড় কার থেকে, এডি প্লাস ডি থেকে। দেখো এসি আর কি বলেছে এবি, এসি আর এবি তাহলে বড় কার থেকে এডি প্লাস এডি, এডি 2AD থেকে এসি আর সিটা হচ্ছে বড়। আর হচ্ছে দেখো সুতরাং সি সমান এবি আর ডি সমান এডি, যেহেতু সি আর ই সমান কি এবি আর সি যেহেতু সমান, আর ডি সমান এডি, আর ডি সমান কত এডি। তাহলে এসি প্লাস এবি বড় কার থেকে, এডি প্লাস এডির চেয়েও। অতএব এসি প্লাস এবিটা এসি আর এবিটা বড় কার চেয়েও, 2AD এর চেয়েও। এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। দেখো 95 পেজের, এটা হচ্ছে প্রয়োগ 4। এটা দেখি কিভাবে হবে। তা দেখো প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এখানে দেখো প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা কিভাবে হবে, দেখো আমাদের প্রদত্ত কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে যার এবি আর এসি দুটো সমান। আর বিএসি মানে এই কোণটা কত, এর সমদ্বিখণ্ডক কি বলেছে, এর
হচ্ছে ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ভূমি কোণটা বিসি, বিসিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে এডি, এডি সমদ্বিখণ্ডক, এডি ভূমিকে বিসি, এডি ভূমি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এটা ছেদ করেছে ডি বিন্দুতে। প্রামাণ্য আমাদেরকে কি প্রমাণ করতে হবে যে বিডি সমান সিডি, বিডি আর সিডি এই দুটো সমান, যেহেতু এটা সমদ্বিখণ্ডক তাহলে এই দুটো কি সমান হবে, আর এটাই প্রমাণ করতে হবে। আর কোণ এডিবি সমান কোণ এডিসি সমান কত 90 ডিগ্রি, কোণ এডিবি কোণ এডিসি মানে এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কিভাবে হবে দেখো, ত্রিভুজ এবিসি এর দেখো এবি আর এসি সমান, এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি আর এসি, এবি সমান এসি, এটা আমাদের দেয়াই আছে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিএডি সমান কোণ সিএডি, কোণ বিএডি, বিএডি আর সিএডি সমান হবে যেহেতু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এটা। তাহলে এই দুটো হচ্ছে সমান যেহেতু এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। আর এডি হচ্ছে দেখো সাধারণ বাহু, এডিটা কত সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিডি সর্বসম, ত্রিভুজ এসিডি এবিডি এসিডি দুটো সমান কিসের জন্য না, বাহু কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে। সুতরাং কি বিডি আর সিডি অনুরূপ অংশ, দেখো বিডি আর সিডি কি অনুরূপ অংশ। আর কোণ এডিবি কোণ এডিসি অনুরূপ অংশ, কোণ এডিবি কি এডিবি এই দুটো অনুরূপ অংশ, আর এডিসি এই দুটো হচ্ছে অনুরূপ অংশ। আর এডিবি প্লাস এডিসি দেখো এডিবি প্লাস এডিসি এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি হবে। এডিবি আর এডিসি এই দুটো যদি যোগ করে দেখো দুটো 90 ডিগ্রি, তাহলে কত 180 ডিগ্রি হবে। তাহলে এডিবি প্লাস এডিবি সমান 180 ডিগ্রি, দুটো এডিবি এর মানও তাহলে 180 ডিগ্রি হবে যেহেতু এডিবি আর এডিসি সমান। তাহলে 2 এডিবিও 180 ডিগ্রি হবে, এডিবি এডিবি যোগ করলে 2 এডিবি তাহলে 180 ডিগ্রি। এখান থেকে এডিবির মানটা আমরা কত পাবো, শুধু 90 ডিগ্রি। সুতরাং কোণ এডিসি সমান কত 90 ডিগ্রি, এডিবি যেহেতু 90 ডিগ্রি তাহলে এডিসিও 90 ডিগ্রি। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। 10 দাগের একটা দেখো কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করো। চলো এই অঙ্কটা করা যাক। তো 10 সেমি দৈর্ঘ্যের আমরা প্রথমে রেখাটি কেটে নেবো 10 সেমি দৈর্ঘ্যের। দেখো এটা 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটা প্রথমে রেখা কেটে নেব। আর এখান থেকে 10 সেমির মাপটা নিয়ে নেব। এতটুকু 10 সেমি। তারপরে এখানে আমরা একটা যে কোনো কোণ কেটে নেবো, ওটা অবশ্যই 90 ডিগ্রির কম হতে হবে। দেখো এর নাম আমরা বি দিয়ে দিতে পারি। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে 3 ভাগ করবো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটার একটা বৃত্তচাপ এঁকে নেব। এই অ্যাঙ্গেলটার হচ্ছে মাপে সেম রেখে এদিকে একটা বৃত্তচাপ এঁকে নেব। আর দেখো আমরা এই কোণটার মাপটা নিয়ে নেব। নিয়ে এখানে একটা আমরা সেম অ্যাঙ্গেল কাটবো, কোণটার মাপে একটা সেম অ্যাঙ্গেল। তাহলে এই দাগটাকে এবার আমরা জুড়ে দেবো স্কেলের সাহায্যে। এবার দেখো কি করব, এটা আমাদের সেম কোণ হয়ে গেল দুটো। এবার আমরা করব কি, এটাকে আমরা যে কোনো ভাবে একটা মাপ নেব, নিয়ে আমরা যেহেতু আমাদেরকে 3 ভাগ করতে বলেছে তাহলে আমরা দুটো দাগ কাটবো, একটা আর দুটো। ফের এই সেম মাপটা নিয়ে আমরা এইখানে বসিয়ে এখানেও দুটো কাটবো, একটা আর দুটো।
এবার আমরা এই দাগগুলোকে জুড়ে দেবো স্কেলের সাহায্যে। দেখো 1 2 3, তাহলে আমাদের সমান 3টে ভাগে ভাগ হয়ে গেছে এই 10 সেমি দৈর্ঘ্যের রেখাটিকে। তো এটাই আমাদের চেয়েছিল। এবার আমরা এগুলোকে যে কোনো নাম দিতে পারি। এ বি এখানে আমরা দিতে পারি এক্স ওয়াই জেড পি কিউ আর, ব্যাস সেটা আমাদের আঁকা হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে 11-2 দেখো কি বলেছে, পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে একটি সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করো আর 60 ডিগ্রিকে একান্তর কোণ ব্যবহার করে। তো প্রথমে কি বলি, একটি সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করো। তো প্রথমে চলো আমরা কি করব, প্রথমে আমরা সরলরেখা কেটে নেবো, যে কোনো একটা সরলরেখা। যে কোনো আমরা একটা সরলরেখা কেটে নিয়েছি। এবার আমাদেরকে কি বলেছে, 60 ডিগ্রিকে একান্তর কোণ ব্যবহার করে আমাদেরকে করতে হবে। তো প্রথমে আমরা দেখো এখানে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নেব রেখাটির। দেখো এখানে নাম দিয়ে দেবো এক্স, এখানে ওয়াই। এবার এর ভিতরে আমরা একটা যে কোনো র্যান্ডামলি পয়েন্ট চুজ করব, এর নাম পি দিয়ে দিলাম। এবার দেখো এই পয়েন্ট থেকে আমরা 60 ডিগ্রি কোণ ড্র করব। দেখো এটা আমাদের 60 ডিগ্রি। এইবার আমাদেরকে এইখানে একটা যে কোনো পয়েন্ট চুজ করে নিতে হবে, এর নাম আমরা কিউ দিয়ে দেবো। এইবার কি করতে হবে, আমাদেরকে এই বৃত্তচাপটার মাপ নিতে হবে। এবার এই বৃত্তচাপের মাপে এই পয়েন্টে বসিয়ে এখানেও একটা সেম বৃত্তচাপ কাটতে হবে। আর এই কোণটার মাপ নিয়ে এইখানে বসিয়ে ওখানে আমরা একটা সেম বৃত্তচাপ কেটে দেব, দিয়ে আমরা এই দুটো দাগ জুড়ে দেব। তাহলে আমাদের এক্স ওয়াই এর সমান্তরাল একটি সরলরেখা পেয়ে গেছি। তো এটাই আমাদের চেয়েছিল। তো অঙ্কটি হয়ে গেল। আর নেক্সট দেখো কি বলেছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 4 সেমি এবং 4 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি। তো প্রথমে আমরা সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের দুটি দাগ কেটে নেব। আমাদের 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের দুটো দাগ কাটা হয়ে গেছে। এইবার আমাদেরকে একটা সরলরেখা কেটে নেবো আমরা। এবার আমরা একটা সরলরেখা কেটে নেব, নিয়ে দুটো পয়েন্ট নিয়ে নেব, নিয়ে আমাদেরকে কি বলেছে দেখো, 4 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এদিকে 45 ডিগ্রি ড্র করি, এর বিপরীত বাহু তাহলে এটা হচ্ছে 4 সেমি নিতে হবে। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে ড্র করে নেব। আমাদের 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমরা এইটাকে আমরা 5 সেমি মাপটা নিয়ে নেব, নিয়ে এদিকে একটা চাপ কাটবো
আর এইখানে 4 সেমি মাপটা নিয়ে নেব, নিয়ে এই 5 সেমের উপরে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ কেটে দেবো, দিয়ে এটাকে জাস্ট জুড়ে দেব। দেখো এটা 5 সেন্টিমিটার আর এটা হলো 4 সেন্টিমিটার। তাহলে দেখো 4 সেন্টিমিটার বিপরীত কোণ 45 ডিগ্রি। আর আমরা ত্রিভুজটার নাম দিয়ে দেবো ABC। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল।